সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ চলছে। আনিসুল টেবিল ঘড়ি, তাবিথ আওয়াল বাস, খোকন ইলিশ ও মির্জা আব্বাস পেয়েছেন মগ প্রতীক। আমি মাছ প্রতীক, ইলিশ মাছ প্রতীক পেয়েছি। ইলিশ মাছে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি আমার প্রয়াত পিতার মতো নিজেকে তাদের ঢাকাবাসীর জন্য উৎসর্গ করব। নতুন এবং যোগ্য এবং আদর্শ ব্যক্তি দরকার। আমি এখন মাঠে নামছি। আমি আশাবাদী আছি যে জনগণ আমাদেরকে অবশ্যই ভোট দিয়ে জয়লাভ করবে। চট্টগ্রামে আজম নাসির হাতি এবং মঞ্জুর আলম পেলেন কমলালেবু। মোহাম্মদ মঞ্জুর আলম কমলালেবু, আজম নাসিরউদ্দিন হাতি। সকাল থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটিতে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি এজি মাহমুদ এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলছে আওয়ামী লীগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের প্রাণ ভিক্ষা বিষয়ে জানতে কারাগারে দুজন জেলা ম্যাজিস্ট্রেট। গণমাধ্যমকে এখনো কিছু জানানো হয়নি আবেদনের বিষয়ে। রাজধানীর যাত্রাবাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেলেন মা ও ছেলে। চালক সহ কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। ব্যবসার লভ্যাংশ নির্ধারণে অপারেটরদের অনিয়মের অভিযোগ অস্বীকার গ্রামীণফোনের। এবং চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রা সহ বর্ষবরণে নানা প্রস্তুতি। পশু পাখি আর মুখোশে আঁকা হচ্ছে অন্ধকার দূর করে সমৃদ্ধির পথে যাত্রা। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হলো আজ। উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক পেয়েছেন টেবিল ঘড়ি। দক্ষিণে সাইদ খোকন পেয়েছেন ইলিশ মাছ প্রতীক। অন্যদিকে দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস মগ ও উত্তরে তাবিথ আওয়াল পেয়েছেন বাস প্রতীক। কামরুজ্জামান মামুনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সৌমিত্র শুভ্র। ব্যালটে এই প্রতীকগুলোর ওপরই নিজেদের মতামত জানাবেন ভোটাররা। তাতেই নির্ধারিত হবে আগামীর নগরপিতা। আর তাই পছন্দের প্রতীক বরাদ্দ পেতে সকাল 9টা থেকেই দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দক্ষিণে 20 মেয়র প্রার্থীর মধ্যে সাইদ খোকন সহ 6 জন পছন্দের প্রতীক হিসেবে ইলিশ মাছ চান। পরে সমঝোতার মাধ্যমে বাকিরা নিজেদের প্রত্যাহার করে নিলে সাইদ খোকনকে ইলিশ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রথমে হাতি প্রতীকের জন্য আবেদন করলেও আরো 6 প্রার্থী থাকায় পরে প্রতীক হিসেবে মগ বেছে নেন মির্জা আব্বাসের প্রতিনিধিরা। আমার প্রয়াত পিতাকে যেভাবে ঢাকাবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমিও প্রত্যাশা করি সন্তান হিসেবে আমাকেও তারা ইলিশ মাছে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা জনগণের মার্কা মগ মার্কা নিয়েছি, আব্বাস সাহেবের মার্কা মগ মার্কা। এছাড়াও দক্ষিণে মেয়র পদে গোলাম মাওলা রনি, আংটি, জাতীয় পার্টি সমর্থিত সাইফুদ্দিন আহমেদ মিলন, সোফা, সিপিবি বাসদ সমর্থিত বজলুর রশিদ ফিরোজ টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক পেয়েছেন টেবিল ঘড়ি আর বিএনপি সমর্থিত তাবিথ আওয়াল বাস প্রতীক পেয়েছেন। আদর্শ ঢাকা আন্দোলনের ক্যান্ডিডেট হিসাবে আমি এখন মাঠে নামছি। যে আমি আশাবাদী আছি যে জনগণ আমাদেরকে অবশ্যই ভোট দিয়ে জয়লাভ করবে। আমি তো প্রতীক হিসেবে ইলিশ মাছ চেয়েছিলাম, সেটা লটারিতে অন্য আরেকজনের জন্য বরাদ্দ হয়েছে। এছাড়া জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী পেয়েছেন ময়ূর প্রতীক। বিএনএফ সমর্থিত প্রার্থী AYM কামরুল ইসলাম পেয়েছেন ক্রিকেট ব্যাট। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন বাবুল পেয়েছেন চরকা প্রতীক। টেলিস্কোপ প্রতীক পেয়েছেন জুনায়েদ সাকি। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তারা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসিরউদ্দিনকে হাতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল 10:45 থেকে নগরীর মুসলিম হলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং অফিসার আব্দুল বাতেন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দিচ্ছেন। মেয়র পদে 12 জন, 41টি সাধারণ কাউন্সিলর পদে 213 জন এবং 14টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 61 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। 3 পদে মোট প্রার্থীর সংখ্যা 286 জন। তবে কোনো প্রতীক একাধিক প্রার্থী চাইলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হচ্ছে।
এদিকে কমলালেবু প্রতীকের জন্য দুজন প্রার্থী আগ্রহ দেখালে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে এম মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর হাতি প্রতীকের জন্য 4 জন প্রার্থী আগ্রহ দেখালে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে আজম ও নাসির উদ্দিন হাতি প্রতীক পান। মেয়র পদে আমরা প্রতীক বরাদ্দের পর যে প্রতীক দাঁড়িয়েছে সৈয়দ সাজ্জাদ জোহা, উনি ক্রিকেট ব্যাট প্রতীক বরাদ্দ করা হয়েছে। জনাব আরিফ মঈনুদ্দিন বাস প্রতীক, মোহাম্মদ মঞ্জুর আলম কমলালেবু, আজম ও নাসির উদ্দিন হাতি। গর্ভধারী মেয়ে আম্মা, আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম কোন প্রতীকটা নেব। আমার আম্মা এটা বলেছেন তুমি হাতি প্রতীকটা নাও। আমার আম্মার কথাটা আমি রক্ষা করতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় সন্তান। আল্লাহর অশেষ সহমতে আমরা কমলালেবু প্রতীক পেয়েছি। আমরা নগরবাসীকে অনুরোধ করব কমলালেবু মার্কায় ভোট দিয়ে জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলমকে পুনরায় নির্বাচিত করার জন্য। এদিকে প্রতীক বরাদ্দের দিনও অনেকটা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এলাকায় এলাকায় জনসংযোগের মাধ্যমে ভোটারদের সমর্থন চেয়েছেন 2 কর্পোরেশনের মেয়র প্রার্থীদের কেউ কেউ। তবে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি না হওয়ার অভিযোগও করেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক উত্তরার বেশ কটি এলাকায় জনসংযোগ করেন। এ সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দেন তিনি। আসন্ন ভোটে নাগরিকরা তাকে পূর্ণ সমর্থন দিয়ে বিজয়ী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আনিসুল হক। অন্যদিকে ঢাকা দক্ষিণ বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারে নামেন তার স্ত্রী আফরোজা আব্বাস। নগরীর কমলাপুর এলাকায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় মির্জা আব্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহার করা না হলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হওয়ার আশঙ্কাও করেন আফরোজা আব্বাস। এছাড়াও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল রাজধানীর কারওয়ান বাজার থেকে জনসংযোগ শুরু করেছেন। একটা অন্যরকম উৎসাহ দেখতে পাচ্ছি, কারণ অনেকদিন পরে এই ঢাকার মেয়রের ভোট হচ্ছে। তারা চায় যে একজন ভালো প্রতিনিধি যেন তারা নির্বাচিত করতে পারে। সবাই চাচ্ছেন যে ভালো করে ভোট হোক, ভালো প্রার্থীরা আসুন, ভালোভাবে উৎসব মুখর পরিস্থিতিতে ভোট দিতে পারি। কারণ আওয়ামী লীগের প্রার্থীরা কাজ করে যাচ্ছে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের প্রার্থীরা তো সামনে আসতে পারছে না কেউ। সুতরাং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি না করে দিলে তো প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে না। তো নির্বাচন তো তাহলে সেই 5 জানুয়ারি নির্বাচনের মতো একতরফা নির্বাচন হয়ে যাবে। সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চাপ নেই। সাধারণ মানুষের কাছে আমি আপিল জানাতে পারবো না যে সন্ত্রাসীদের ভোট দেবেন না, ভদ্রলোকদের ভালো লোকদের ভোট দেন, এই আপিল আমি জানাতে পারবো না। আর আপনি আপনার সমস্ত শীর্ষ নেতাদের নিয়ে মাঠে নামবেন, নির্বাচনী প্রচার অভিযান চালাবেন, এটা কোন নির্বাচন আচরণ বিধি? তারপরেও কিন্তু আমরা নির্বাচনী কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকছি। এরপরেও যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধা করার জন্য ষড়যন্ত্র করেন, আমরা প্রতিহত করবই, পরিষ্কার কথা। এই বিচারের রায় মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কোন বিদেশি কোন গোষ্ঠীর চাপ নেই। জাতিসংঘ বা ইইউ সবসময় সব মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার, যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশে যে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে সেই ব্যাপারে তারা সজাগ না। সেই ধারাবাহিকতায় তারা একটি বিবৃতি দিয়েছেন, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যেই কার্যকর হবে, এতে কোনো সন্দেহ নাই। নির্বাচনের 1 সপ্তাহ আগেই সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি জানিয়েছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে এক সেমিনারে তিনি বক্তব্য দেন। একই সময় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার আহ্বান জানান। দুর্নীতি গণতন্ত্রকে ধ্বংস করে এক নায়কত্ববাদ কায়েম করার জন্য এই দীর্ঘ 6 বছরের এই সরকারের প্রচেষ্টা আজকে শেষ পর্যায়ে এসেছে। সুযোগ এসেছে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের ক্ষেত্রে যাতে অন্য কোনোভাবে প্রহসনে পরিণত না হয়
এই জন্য 28 তারিখের আগে কমপক্ষে 1 সপ্তাহ আগে সেনাবাহিনী যেন মাঠে থাকে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা বিষয়ে জানতে 2 ম্যাজিস্ট্রেট আজ কারাগারে যান। তবে তারা কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমকে এ বিষয়ে কিছুই বলেননি। সকাল 10:45টায় কেন্দ্রীয় কারাগারে আসেন 2 ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম। এরপর তারা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান কামারুজ্জামানের প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে। 2 ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে ঢোকার পরপরই প্রধান জেল সুপার ফরমান আলীও কারাগারে আসেন। ঘণ্টাব্যাপী কারাগারের ভেতরে অবস্থানের পর বেরিয়ে আসেন 2 ম্যাজিস্ট্রেট। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে তারা চলে যান। 8 এপ্রিল সন্ধ্যায় আলবদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউর রায় কারাগারে পৌঁছানোর পর রায়টি তাকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। মাহমুদ, সকালে 2 ম্যাজিস্ট্রেট ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে গিয়েছিলেন এবং আমরা যতদূর খবর পেয়েছি তারা কামারুজ্জামানের সাথে কথাও বলেছেন। তবে তারা দাপ্তরিকভাবে যেটি করেছেন সেটি হচ্ছে যে আপনি জানেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি জাদুঘর রয়েছে, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। তারা কাগজে কলমে সেটিই দেখিয়েছেন। তবে ভেতরের খবর হচ্ছে আমাদের সূত্র বলছে যে তারা কামারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন এবং কামারুজ্জামানকে তার মৃত্যুদণ্ডের বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা চাওয়ার বিষয়েও তারা কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেটি কারা অধিদপ্তর কিংবা ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ হোক কিংবা ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে হোক, সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই আমরা ঢাকা জেলার সিনিয়র সুপার তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে কিছু কথা বলেছেন, কিন্তু এই বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে তথ্য দেননি। মূলত আজ সকাল থেকেই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই বিষয়ে যে কোনো ধরনের কথাবার্তার বা তথ্য দেওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবগুলো কর্তৃপক্ষই মোটামুটি বলা যায় যে কঠোর গোপনীয়তার নীতি অবলম্বন করছেন। তবে আর কিছুক্ষণের ভেতরে যদি কামারুজ্জামান ক্ষমা না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সে বিষয়টি আরও অন্যান্য কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো দিয়ে স্পষ্ট হবে। তার একটি হচ্ছে যদি কামারুজ্জামান ক্ষমা প্রার্থনার না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং কারা কর্তৃপক্ষ বা সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে আজ বা কালের ভেতরে সেই রায় কার্যকর করা হবে, তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী কামারুজ্জামানের পরিবারকে আবারও দেখা করতে আসার জন্য বলা হবে। কিংবা যদি কারা কর্তৃপক্ষ এবং সরকার সিদ্ধান্ত নেয় যে তার ফাঁসি কার্যকর করা হবে, তিনি কামারুজ্জামানের সিদ্ধান্তের ভিত্তিতে তিনি মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করবেন না, তাহলেও কিন্তু এই এলাকার দৃশ্যপটও চেঞ্জ হয়ে যাবে। রাস্তাঘাট থেকে গাড়ি ঘোড়া চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং দোকানপাটও বন্ধ হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো আলামত কিংবা নিদর্শন দেখা যাচ্ছে না। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ খবর। দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। দুপুরের সময় আরো থাকছে। ঢাকার কেরানীগঞ্জে আলাদা অভিযানে অস্ত্র গুলিসহ 3 জন গ্রেফতার। পুলিশ বলছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাজধানীর যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত এবং মেয়ে গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে মাতোয়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর শনিরাকড়া থেকে 5 বছরের ছেলে হামিম খান ও 8 বছরের মেয়ে ঋতু আক্তারকে নিয়ে মাতোয়াইলে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন মা শাকিরা আক্তার। তাদের বহনকারী রিকশাটি মাতৃসদন হাসপাতালের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মা ছেলে। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় মেয়েও গুরুতর আহত হয়। চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। রিকশাটা ইউটার্ন নেওয়ার আগেই ওই পিকআপটা এসে ওই গাড়ির মধ্যে বাড়ি মারে, রিকশার মধ্যে বাড়ি মারার পর ওই রিকশায় একটা মেয়ে ছিল আর একটা মহিলা আর একটা ছোট বাচ্চা ছেলে ছিল। ঠিক আছে,
তো মেয়েটা এক সাইডে পড়ে যায়। তার ছেলে এবং মেয়ে নিয়ে রিক্সা দিয়ে শনিয়াখা থেকে যাচ্ছিল, পিছন থেকে একটা পিকআপ ভ্যান সে সোজা ধাক্কা দিলে, রাস্তা যখন পার হইতে চেয়েছিল ওই যে রিক্সা, তখন ওই পিছন থেকে ধাক্কা দিলে রাস্তায় সেই রিক্সা ভেঙে পড়ে যায়। আর ওই মহিলা বিভিন্ন মাথায় সহ আঘাত পায়, ছেলেটা আঘাত পায়, তো মেডিকেলে আনলে চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়। পিকআপ ভ্যান এবং ড্রাইভার আমরা আটক করছি, থানায় আছে। ঢাকা জেলার কেরানীগঞ্জে আলাদা অভিযানে 5টি অস্ত্র, 23 রাউন্ড গুলি ও 14টি কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা ও ডিবি পুলিশ। সকালে ঢাকা জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গতরাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা মোড় থেকে 3টি বন্দুক, একটি রিভলভার, 14টি কার্তুজ, 2 রাউন্ড গুলি ও 870 গ্রাম গান পাউডার সহ আরব আলী ও জয় আহমেদ নামে আন্তঃজেলার ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত 2 জন মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত ছিল বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে একই দিনে সকালে কাইজারচর এলাকা থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, 21 রাউন্ড গুলি ও 56 পিস ইয়াবা সহ খলিল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় আলাদা 2টি মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আন্তঃজেলা ডাকাত সর্দার আরব আলী এবং তার সহযোগী জয়কে 3টি বন্দুক, একটি বিদেশি রিভলভার, 16 রাউন্ড গুলি এবং বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা এর আগে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় তারা ডাকাতি করেছে এবং যে অস্ত্রগুলো আমরা পেয়েছি তার 2টো অস্ত্রই মানিকগঞ্জের 2টো থানা থেকে, একটি সিংগাইর এবং একটি সদর শিবালয়, এই 2 জায়গা থেকে ডাকাতি করা এবং 2 জনেরই মালিক পাওয়া গেছে এবং তারা এই অস্ত্র শনাক্ত করেছে যে এটি তাদের অস্ত্র। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 25 জন নিহতের ঘটনায় বাস চালক জাকির হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে। সকালে ভাঙা হাইওয়ে থানার এসআই মুমিনুর রহমান বাদী হয়ে সোনাতরী পরিবহনের চালককে আসামি করে এই মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তভার ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন সর্দারকে দেওয়া হয়েছে। এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে সেখানে 5 জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নিহত 25 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্দিষ্ট শর্ট কোডের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সার্ভিস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির অনুমোদন নিয়ে কন্টেন্ট তৈরি করে এসএমএস এর মাধ্যমে মোবাইল ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন কন্টেন্ট প্রোভাইডাররা। কিন্তু সেবামূলক ব্যবসার লভ্যাংশ নির্ধারণে মোবাইল ফোন অপারেটররা চরম অনিয়মের আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। অবশ্য দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন অস্বীকার করেছে এ অভিযোগ। তানিম মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 1 যুগ আগে বাংলাদেশে শুরু হয় ভ্যালু অ্যাডেড সার্ভিস সেবা। মোবাইল ফোন অপারেটরদের সহায়তায় দেশব্যাপী ছড়িয়ে দেয় এই সেবার প্রধান কারিগর কন্টেন্ট প্রোভাইডাররা। গ্রাহকদের কাছে নিউজ অ্যালার্ট, ভর্তি তথ্য, কৃষি তথ্য, স্পোর্টস আপডেট, ওয়েলকাম টিউন সহ বিভিন্ন কন্টেন্ট পৌঁছে দিলেও এসব বাবদ অর্জিত চার্জ ভাগাভাগির ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটররা ঠকাচ্ছেন বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। অপারেটররা তারা যার যার মতো করে বিভিন্ন পলিসি বা এই লভ্যাংশ শেয়ার করার পলিসিটা করেছে। 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে আমরা এই কাজটাকে করে যাচ্ছি অ্যাজ পার দেয়ার কমপ্লায়েন্সেস, অ্যাজ পার দেয়ার কোয়ালিটি। কিন্তু যখন তারা প্রোডাক্টগুলো নিচ্ছে তখন আমাদের এই কন্ট্রিবিউশনটাকে প্রপারলি অ্যাকনলেজ করা হয় না। ফলশ্রুতিতে শুধু আমরা এককভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই না, সেই সাথে সরকারের রাজস্ব কোষাগারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুরুত্ব সহকারে বিবেচনা করি। অপরদিকে মোটা দাগে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই গ্রামীণফোন অস্বীকার করছে এ ধরনের অভিযোগ। এই অভিযোগটা আমরা কখনো পাই না এবং কন্টেন্ট প্রোভাইডারদেরকে যখন আমরা বিল দিচ্ছি মাস শেষে তারা কিন্তু বিল নিচ্ছেন এবং আমাদের কাছে কখনো তারা এই অভিযোগটা নিয়ে আসেননি, অথবা কখনো যদি বলেছেন আমরা তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছি যে আপনি যখন 100 লোককে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছেন তখন হয়তো 20 জন বা 25 জনের কাছে টাকা আছে, এর বেশি আসলে কখনোই টাকা কাটা যায় না। এবং এটা শুধুমাত্র গ্রামীণফোন না, এটা যে কোনো মোবাইল অপারেটরের জন্যই সত্যি। এক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। হাতে গোনা আর মাত্র 3 দিন, এরপরই বর্ষবরণে মেতে উঠবে বাঙালি।
নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে 25 বছর আগে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার যে সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, তা আজ এক উৎসবের নাম। এ যেন এক মিলন মেলা। বাংলা নববর্ষে সব শ্রেণী পেশার মানুষকে এক করতে প্রতি বছরের মতো চলছে প্রস্তুতি। চারুকলা ইনস্টিটিউটের সেই প্রস্তুতির কথা জানাচ্ছেন শাতিলা শারমিন। প্রস্তুতির শুরু প্রায় 1 মাস আগে থেকে। এই কারিগররা প্রতি বছরই এ সময়ের জন্য কাজ করেন চারুকলা অনুষদ প্রাঙ্গণে। 1 মাস কাম হয়, রাত 12টা-1টা তামাজ কাজ করি, সকাল হইতে দিন 12টা তামাজ। দিনরাত কাজে ব্যস্ত এই শিক্ষার্থী শিল্পীরা একটু একটু করে কাঠামো গড়ে তুলেছেন হাতি, হরিণ আর ছাগলের। এবারের মঙ্গল শোভাযাত্রায় সবচেয়ে বেশি 10টি স্ট্রাকচার শোভা পাবে বলে জানালেন তারা। অপশক্তির কাছে সাধারণ মানুষ বন্দী, এমন একটি হাত রয়েছে এবারের আয়োজনে। আছে সমৃদ্ধির প্রতীক মা ও শিশু। শিল্পী জামিনী রায়ের স্মরণে থাকছে হাতি। অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে, এটা হচ্ছে আমাদের বৈশাখী মূল থিম। আর বাঘ আছে, মাছ আছে, শিয়াল আছে, 2টা পাখি আছে আর একটা ট্যাপা পুতুল। বাঁশ দিয়ে ফার্স্টে শেপ দেওয়া হচ্ছে, তারপর ওগুলো থেকে পেপার দিয়ে কালার করা হবে। পরিশ্রমটা তখনই সফল হবে যখন আমরা মঙ্গল শোভাযাত্রায় সবকিছু প্রপারলি আমরা প্রেজেন্ট করতে পারবো। আর নানা রঙের মুখোশ না থাকলে কি চলে, সাথে থাকছে রং বেরঙের চরকিও। আরো ছোট সাইজের কিছু মাস্ক আছে, ওগুলা বাকি আছে, আছে 3 দিনের মধ্যে আমরা প্রায় শেষ করে ফেলতে পারবো। আমার দেশের কৃষ্টি, কালচার, ঐতিহ্য সবকিছুই কিন্তু এইটার মাধ্যমে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি সারা বিশ্বে পৌঁছাচ্ছে। লোকজ সংস্কৃতি আর সাম্প্রতিক নানা সমস্যা তুলে ধরে প্রতি বছর যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এবারে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে। মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত হয়েছে নানা ধরনের কাঠামো, আর এইসব কাঠামোতে শিল্পী তুলির রং পড়লেই তা প্রস্তুত হয়ে যাবে বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখের আগেই এখন সবার নজর ইলিশের দিকে, কিন্তু পাইকারি বাজারেও ইলিশের দেখা পাওয়া ভার। ইলিশের নামে দেদার্সে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা, আর ছোট মাঝারি ইলিশ যাও আছে তাও বিক্রি হচ্ছে চড়া দামে। রাজধানীর সোয়ারীঘাট পাইকারি মাছের আড়ত ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। সকাল 8টা, তবুও হাকডাকের শেষ নেই সোয়ারীঘাটের পাইকারি মাছ বাজারে। অন্যদিন এ সময় অনেকটাই আড়ত ফাঁকা হয়ে গেলেও আজ চিত্র ভিন্ন। বৈশাখের আগে শেষ শুক্রবারে পাইকারদের নজর আজ ইলিশের দিকে, কিন্তু বড় ইলিশের দেখা নাই, আর ছোট মাঝারি যা আছে দাম বেশি। প্রতি হালি ছোট ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকায়, আর আকার বাড়ার সাথে সাথে বাড়ছে দামও। তাই মাছ কেনার চেয়ে পাইকারদের ঘোরাঘুরি বেশি। যার যেমন পয়সা এমন কিনে। ইলিশ মাছ আজকে পড়তে হয় না, আমি কিনি না, আমার যেটা পড়তে সেটা কিনি। আমি কিনি গেছে গেলে ইলিশ কিনছি, আজকে ইলিশ কিনে আমার পাচ্ছি না, পড়তার বাইরে এলে আমরা ওইটা নিয়ে ব্যস্ত পারবো না, কাস্টমার এটা নিব না। আজকে তো অনেক পাইকারি আইসা পড়ছে, অনেক ফ্যামিলি আইসা পড়ছে, বাসা বাড়িতে আইসা পড়ছে ইলিশ মাছ কেনার জন্য। গাড়ি সস্তা পাইব, অনায়াসি দাম। এদিকে জাটকা বিক্রি না করার নোটিশ সহ ব্যানার ঝুলানো আছে আড়তে। তারপরও দেদার্সে বিক্রি হচ্ছে 10 ইঞ্চির ছোট আকারের ইলিশ বা জাটকা। ক্যামেরা দেখেই লুকাবার চেষ্টা করছেন আড়তদাররা। নিষিদ্ধ থাকার পরও কেন জাটকা বিক্রি করছেন জানতে চাইলে তার ব্যাখ্যাও দিচ্ছেন আড়তদাররা। জাটকা তো এটা নিষিদ্ধ, কিন্তু তারপরে আস্তে আস্তে দইটা মহিলা গেছে, এটা তার ছাড়ন যায় না। আর এটা নিয়ে যদি লয়ে যায় পুলিশে, তখন মনে করেন এটা কিছু দিয়ে ছেড়ে দেয়। এই দাম হইলো কম, আর হলো যেটা 1 কেজি ওইটা হলো 3200-3500 টাকা কেজি। ওটি তো আর সব খাইতে পারবো না, বর্তমানে এটি চলতে আছে। বড় ইলিশ না, ওটা জায়গা মতন থেকে চলে জায়গা, যারা বড় লোক তারা নিয়ে জায়গা, আর গরিবের লেগে ছোটখাটো এগুলা থাকে। বৈশাখের এই কয়েকদিন মাছের দর একটু চড়া থাকবে বলেও জানালেন আড়তদাররা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লাখভিকে পুনরায় মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে মন্তব্য করেছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে ভারত সরকার স্বচ্ছতার সঙ্গে মামলা পরিচালনার জন্য পাক প্রশাসনকে আহ্বান জানান। লাখভির বিরুদ্ধে আনা গোয়েন্দা তথ্য ভিত্তিহীন জানিয়ে বৃহস্পতিবার লাহোরের আদালত তার আটকাদেশ খারিজ করেন। এরপরই ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ক্ষমতাসীন বিজেপি সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে আদালত লাখভিকে জামিন দিলে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে এ বছরের 14 মার্চ জামিনের আদেশ বাতিল করে আদালত লাখভিকে 1 মাস আটকে রাখার অধ্যাদেশ জারি করে।
লাখভি এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে। 2008 সালে মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে লস্কর-ই-তৈয়বার নেতা লাখভিকে অভিযুক্ত করা হয়েছিল। সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক, সাংবাদিক ও ধারাভাষ্যকার রিচি বেনো আর নেই। বৃহস্পতিবার সিডনিতে শেষ রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। স্ত্রী ও 2 সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই ত্বকের ক্যান্সারে ভুগছিলেন বেনো। গেল বছর নভেম্বরে তার মাথার ত্বকে ক্যান্সার সংক্রমণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর থেকেই ধীরে ধীরে গণসম্মুখে আসা কমিয়ে দেন সাবেক এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে 63টি টেস্ট খেলা বেনো 5 বছর অধিনায়কের দায়িত্ব পালনকালে 28টি টেস্ট জিতিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে তিনি প্রথম ক্রিকেটার যিনি টেস্টে 2000 রানের মাইল ফলক স্পর্শ করেন এবং 200টি উইকেট নেন। লেগ স্পিনার, অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের খাতায় নাম লেখানোর পর 3টি সফলতম অ্যাশেজ সিরিজ উপহার দেন কিংবদন্তি ক্রিকেটার। 1964 সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে 248টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা টেস্ট বোলারের খাতায় নাম লেখান রিচি বেনো। সেই সাথে অপরাজেয় অধিনায়ক হিসেবেও স্বীকৃতি পান তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিবিসি রেডিও ও চ্যানেল 9-এ ধারাভাষ্যকার হিসেবে কাজ করে বেশ খ্যাতি অর্জন করেছেন বেনো। আগামী মাসে পাকিস্তান সফরে যাবার সম্ভাবনা আছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। বিসিবির পক্ষ থেকে এমনটি জানিয়েছেন বিসিবির পরিচালক ও বাংলাদেশ উইমেন্স উইং এর চেয়ারম্যান এম.এ. আওয়াল। শুক্রবার ধানমন্ডির আবাহনী মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের উদ্বোধন করতে এসে এমনটি জানান আওয়াল। সেই সাথে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বিসিবির কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। বাংলাদেশ ক্রিকেটে নারীদের এগিয়ে নিতে প্রথমবারের মতো 12 দলের অংশগ্রহণে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে মোহামেডানের মুখোমুখি হয় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে গণমাধ্যমকে নারীদের ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান উইমেন্স উইং এর চেয়ারম্যান। পাকিস্তানের সাথে আমাদের ইনভাইট করেছে আর কি। এখন দেখি আমরা যদি ওরা ন্যাশনাল টিম খেলবে কিনা, অন্য কোনো মানে একটা এ টিম এই ধরনের যদি দেয় তাহলে সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করে আমরা ওই ন্যাশনাল টিমের বা না পাঠিয়ে বা ন্যাশনাল টিমের প্লেয়ারই যাবে, এটা বিসিবি একাদশ বানিয়ে কিছু ম্যাচ খেলার জন্য পাঠিয়ে দেবে। বিভিন্ন টিম খেলে আসছে, তো খুব একটা মানে প্রবলেম হয়নি। তারপরে এই দিক থেকে আমরা ওই জিনিসটা মেনটেন করেই আমরা টিম পাঠাবো আর কি। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ। আনিসুলের টেবিল ঘড়ি, তাবিত আউয়াল বাস, খোকন ইলিশ ও মির্জা আব্বাস পেয়েছেন মগ। চট্টগ্রামে নাসির হাতি ও মঞ্জুর কমলা লেবু। নির্বাচনের 1 সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলছে আওয়ামী লীগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের প্রাণ ভিক্ষা বিষয়ে জানতে কারাগারে 2 জন জেলা ম্যাজিস্ট্রেট। গণমাধ্যমকে এখনো কিছুই জানানো হয়নি আবেদনের বিষয়ে। রাজধানীর যাত্রাবাড়িতে পিকআপের ধাক্কায় মারা গেলেন মা ছেলে। গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ। এবং চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রা সহ বর্ষবরণে নানা প্রস্তুতি। পশু পাখি আর নানা মুখোশে আঁকা হচ্ছে অন্ধকার দূর করে সমৃদ্ধির পথে যাত্রা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।